লাগুক। আচ্ছা তোনকে প্রতিদায়ী করলে তো ঠিক আছে না? হ্যাঁ, তাহলে শুরু করি। আজকে আমরা দশম শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত ভারতের জলবায়ুর একটি অংশ, ভারতের জলবায়ু বৈচিত্র্য সম্পর্কে কিছু জানব। তো এই জলবায়ু বৈচিত্র্যের সম্পর্কে জানা আগে একটুখানি মনে করিয়ে দিই। নবম শ্রেণীতে তোমরা পড়ে এসছো ঋতু পরিবর্তনের কারণসমূহ, তাই না? এই ঋতু পরিবর্তনের কারণসমূহ যখন পড়ে এসছো, সেখানে মূল কথাটা কি রয়েছে না, পৃথিবীর মেরু রেখা অর্থাৎ উত্তর আর দক্ষিণ মেরুকে স্পর্শ করে যে অক্ষটি রয়েছে তাকে মেরুরেখা বা অক্ষরেখা বলে। ওটা যে তলের উপর অবস্থান করেছে তাকে কক্ষতল বলে। এটা কক্ষতল, এটা মেরু রেখা। মেরু রেখা এই কক্ষতলের উপর 66.5 কোণ করে হেলে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে। এই উপবৃত্তাকার কক্ষপথে 66.5 কোণ করে হেলে সূর্যের চারিদিকে ঘোরার সময় কখনো, তাই না, এই উত্তর মেরু সূর্যের দিকে কাছে আসছে, আবার কখনো দক্ষিণ মেরু সূর্যের দিকে কাছে আসছে। অর্থাৎ দেখো, পৃথিবীর উত্তর দক্ষিণ মেরুর ঠিক মাঝখান বরাবর যে রেখা রয়েছে তার নাম নিরক্ষরেখা, এবং নিরক্ষরেখা থেকে উত্তরে 23.5 উত্তর অক্ষরেখা, মানে এটা কর্কটক্রান্তি রেখা। আর দক্ষিণে 23.5 দক্ষিণ অক্ষরেখা, একে মকরক্রান্তি রেখা বলা হয়। আর সূর্যের এই যে চলাচল, আপাত গতি আছে সূর্যের একটা, সেই আপাত গতিটি মধ্যে কি পড়ছে না, সূর্য একটা সময় কর্কটক্রান্তি রেখা, আবার একটা সময় নিরক্ষরেখা, আবার মকরক্রান্তি রেখা, আবার নিরক্ষরেখা, আবার কর্কটক্রান্তি রেখা মধ্যে ঘোরাফেরা করে। এই ঘোরাফেরার কারণেই মূলত কি হয়, ঋতু পরিবর্তন হয়। দুটো কথা মনে রাখলেও হবে। পৃথিবীর মেরুরেখা কক্ষতলের উপর 66.5 কোণ করে অবস্থান হেলে থাকা, এবং উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরা, এই দুটো কারণের জন্য কি ঘটনা ঘটছে, ঋতু পরিবর্তন হচ্ছে। দুটো কথা মনে রাখলেই হবে। কারণ সূর্য যদি এই অংশটা হয়, এটা যদি পৃথিবী হয়, তাই না, তাহলে পৃথিবীর মেরুরেখা এইভাবে 66.5 কোণ করে হেলে আছে। এদিকে থাকা মানে উত্তর মেরু সূর্যের, উত্তর মেরুটা সূর্যের কাছাকাছি চলে আসছে, উত্তর দিকটা দিন বড় হবে। আবার যখন এই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে 66.5 করে একই দিক কোণে আছে, তো তখন দেখা যাবে দক্ষিণ দিকটা সূর্যের কাছাকাছি চলে আসছে। এই কারণে কি হয়, ঋতু পরিবর্তন হয়। তো দেখো, ভারতে ঋতু বৈচিত্র্যতা রয়েছে। যেমনই আমি তোমাদের বললাম, কর্কটক্রান্তি রেখা, নিরক্ষরেখা, মকরক্রান্তি রেখা, এখানে তিনটি রেখা এই চিত্রে রয়েছে। দেখো, ভারতের ঠিক মাঝখান বরাবর গেছে 23.5 উত্তর অক্ষরেখা, এর নাম কর্কটক্রান্তি রেখা। আর ভারতের দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। ভারত মহাসাগর, এই ভারত মহাসাগরের মাঝখান বরাবর গেছে 0° অক্ষরেখা বা নিরক্ষরেখা। আর কর্কটক্রান্তি রেখার থেকে এই নিরক্ষরেখার ঠিক বিপরীত দিকে সমদূরত্বে অবস্থিত, তাই না, 23.5 দক্ষিণ অক্ষরেখা, যাকে বলা হয় মকরক্রান্তি রেখা। সূর্যের চলাচল আপাতত এই 3 অক্ষরেখার মধ্যেই ঘোরাফেরা করে। তোমরা নিশ্চিত জানো 21শে মার্চ 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখায় লম্ব হবে কিরণে। এই 21শে মার্চকে বলা হয় মহাবিষুব, আর 23শে সেপ্টেম্বরকে বলা হয় জলবিষুব। এই দুটো দিন পৃথিবীর সর্বত্র দিনরাত সমান থাকে। না হলে 21শে মার্চের পর থেকে সূর্য দেখো 3 মাস উত্তর দিকে আসছে, আবার 3 মাস নিরক্ষরেখা এলো, আবার 3 মাস দক্ষিণ দিকে যাচ্ছে, আবার 3 মাস পরে নিরক্ষরেখা আসছে। এইভাবে সূর্যের চলাচল হচ্ছে। অর্থাৎ এটা সূর্যের আপাত বার্ষিক গতি, সূর্য চলাচল করছে না। কি কারণ ঋতু পরিবর্তন হচ্ছে? ঋতু পরিবর্তন হওয়ার মূল কথা কি হলো, পৃথিবীর এই মেরুরেখা, তাই না, কক্ষতলের উপর 66.5 কোণ করে হেলে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরার জন্য কখনো উত্তর মেরু সূর্যের দিকে অর্থাৎ কর্কটক্রান্তি রেখার দিকে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, কখনো দক্ষিণ মেরু, তাই না, সূর্যের দিকে হেলে আসছে অর্থাৎ মকরক্রান্তি রেখার দিকে লম্বভাবে কিরণ দিচ্ছে। এই কারণেই মূলত কি হচ্ছে,
জলবায়ু পরিবর্তন লক্ষ্য করা যায়। তো ভারতে কি কি জলবায়ু রয়েছে আজকে তোমরা এটা নিশ্চিত জানো। আমাদের ভারতের জলবায়ুর যে ঋতুগুলো, কি কি ঋতু রয়েছে। তো প্রথমত দেখো, গ্রীষ্ম ঋতু রয়েছে, বর্ষা রয়েছে, শরৎ রয়েছে, শীত। আরো দুটি রয়েছে, বসন্ত, হেমন্ত। তো তোমরা ক্লাস 9-এ জেনে এসছো গ্রীষ্ম ঋতু, শরৎ, শীত, বসন্ত এই 4 ঋতু চক্রাকারে পরিবর্তন হয়, এটা জেনেছো। ভারতের ঋতু বৈচিত্র্য হিসাবে কিন্তু প্রধানত ভারতের ঋতু বৈচিত্র্য যদি আলোচনা করা হয় তাহলে প্রধানত কটি জানা হবে? 4টি ঋতু জানা হবে। সেটা কি? এই গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, শীতকাল। বসন্ত হেমন্তকে এখানে জানা হয় না। তো এই মোটামুটি 4 ঋতু সম্পর্কে আজকে আমরা আলোকপাত করব বা জানব। 4 ঋতুর ডিটেলস জানার আগে আমরা জানবো ভারতের যে জলবায়ু মূলত কি প্রকৃতি। তো ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ক্রান্তীয়, অনেকে বলে আবার উপক্রান্তীয়, মৌসুমী প্রকৃতির জলবায়ুর দেশ। তো ভারতের এই জলবায়ু মৌসুমী জলবায়ু বলার মূল কারণ অনেক কিছু রয়েছে, ছোট করে শুনে নাও, লাস্টের দিকে বলা হবে। তো মৌসুমী জলবায়ুর দেশ বলার জন্য মৌসুমী শব্দটি কোত্থেকে এসছে সেটা জানার বিষয় রয়েছে। বলছে আরবি শব্দ মনসিন থেকে মৌসুমী শব্দটি এসছে, মালয় শব্দ মনসিন থেকে মৌসুমী শব্দটি এসছে। এই মৌসুমী কথার অর্থ কিন্তু ঋতু। যদি বলি মৌসুমী, মৌসুমী এই শব্দের কথার অর্থ হচ্ছে ঋতু। অর্থাৎ ঋতু অনুসারে যে বায়ু প্রবাহিত হয় তাকে মৌসুমী বায়ু বলে। আর ভারতের পুরো জলবায়ুটা নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? মৌসুমী বায়ুর দ্বারা। এই মৌসুমী বায়ুর দ্বারা জলবায়ু নিয়ন্ত্রিত হওয়ার জন্য ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। আপাতত এইটুকু মনে রাখো। এবার আমরা পালাক্রমে ঋতুগুলো সম্পর্কে জানবো। প্রতিটা ঋতুর কি কি বিষয় জানবো একটু শুনে নাও। যদি প্রতিটা ঋতু বিষয় যদি প্রথমত জানবো যে সময়কাল সম্পর্কে একটা জানতে পারি আমরা, সময়কাল বা স্থায়িত্ব। দ্বিতীয়ত আমরা জানবো যে এই যে ঋতুগুলো কি কারণে সৃষ্টি হয়েছে, সৃষ্টির কারণ, সৃষ্টির কারণ। তৃতীয়ত জানবো যে প্রতিটা ঋতুতে কি পরিমাণ উষ্ণতা থাকে। পরে জানবো এই উষ্ণতার প্রেক্ষাপটে কি রকম চাপ বলয় অবস্থান করে। তার উপরে জানবো যে এই চাপকে কেন্দ্র করে কিরূপ বায়ু প্রবাহিত হয়। বায়ু প্রবাহ। আর এরই ফলে জানবো যে বৃষ্টিপাত কিরূপ হয় এবং ঋতুর বিশেষ কিছু পরিচয় রয়েছে, সেই বিশেষ পরিচয় সম্পর্কেও জানবো। বিশেষ পরিচয়, বিশেষ পরিচিতি। দেখো গ্রীষ্মকাল এই সম্পর্কে যদি আমরা ফার্স্টে জানি যে এর সময়কাল কি আছে। তো মূলত দেখো মার্চের 21 তারিখে সূর্য কোন রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে? না নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। পৃথিবীর সব জায়গায় দিন রাত কি হলো? সমান। এই মার্চ মাসের পর থেকে সূর্যের প্রকৃত শুরু হয় কি? উত্তরায়ণ গমনকাল, অর্থাৎ সূর্য উত্তর দিকে আসে। তার আগে বলে দিই আমরা, তার আগে জেনে নাও যে আমরা কোন গোলার্ধে বাস করি। আমরা যেহেতু নিরক্ষরেখার উত্তর দিকে আমাদের ভারতবর্ষ অবস্থান করেছে, তাই উত্তর গোলার্ধে আমরা বাস করি। তো
21শে মার্চ থেকে সূর্য সম্পূর্ণরূপে উত্তর দিকে লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ মার্চের পর এপ্রিল, এই এপ্রিল মাসের 15 তারিখ থেকে শুরু করে, অর্থাৎ মাঝখান থেকে শুরু করে মে, জুন, তাই না, অর্থাৎ জুন মাসের 15 তারিখ পর্যন্ত, এপ্রিলের 15 থেকে জুনের 15 তারিখ পর্যন্ত এই সময়কালকে বলা হবে, বইতে দেখবে এটাই দেওয়া আছে, এই সময়কালকে বলা হবে ভারতের গ্রীষ্মকাল। সময়কাল বা স্থায়িত্ব, গ্রীষ্মকাল কতটা থাকে, কতটা সময় ধরে থাকে, সেটা হচ্ছে কি নাম তোমার এপ্রিলের 15 থেকে জুনের 15 তারিখ পর্যন্ত। এবার আমরা জানবো যে কেন এই গ্রীষ্মকাল সৃষ্টি হচ্ছে, গ্রীষ্মকাল সৃষ্টি হওয়ার মূল কারণটা কি। 21শে মার্চ সূর্য নিরক্ষরেখা লম্বভাবে কিরণ দেওয়ার পর সূর্য ধীরে ধীরে উত্তর গোলার্ধের দিকে লম্বভাবে কিরণ দেওয়া শুরু করছে, তাই তো। এই লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এখানে উত্তর গোলার্ধের দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়বে, দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়তে শুরু করবে। 12 ঘন্টার পর থেকে এখানে দেখা যাবে 13 থেকে 14 ঘন্টা, তাই না, এটা দিন হতে শুরু করছে। আবার রাতের দৈর্ঘ্য, তাই না, ছোট হতে শুরু করবে, 10 থেকে 11 ঘন্টা হতে থাকবে। যদি আমাদের দিনের দৈর্ঘ্য কি হয়, বাড়তে শুরু করে, রাতের দৈর্ঘ্য কি হয়, ছোট হয়, তাহলে দিনের বেলায় যে পরিমাণ তাপ আসছে রাত্রিতে সেই পরিমাণ তাপ বিকিরণ হচ্ছে না, এটা আমাদের মনে রাখতে হবে। এরই ফলে যদি ধরে নাও যে 13 ঘন্টা দিন, 11 ঘন্টা রাত, কিংবা 14 ঘন্টা দিন, 10 ঘন্টা রাত হয়, তাহলে প্রায় 4 ঘন্টা বা 3 ঘন্টা থেকে 4 ঘন্টা তাপ থেকে যাচ্ছে, পরের দিন আবার ভোর হয়ে আসছে। আর ফলে কি হচ্ছে, প্রতিদিন এইভাবে এই 3 মাস ধরে যদি 3 ঘন্টা করে তাপমাত্রা বাড়তে থাকে, তাহলে কি হবে, তাপের পরিমাণটা ধীরে ধীরে বাড়বে। এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কেই, তাই না, আর তাপমাত্রা বৃদ্ধি পায় বলে এই সময়কালকে আমরা কি ঋতু ধরি, গ্রীষ্ম ঋতু। তো এই গ্রীষ্ম ঋতু, এই ঋতুগুলোর আগে একটু বলার দরকার ছিল। এই মৌসুমী বায়ু 4টা ঋতুকে কিভাবে নিয়ন্ত্রণ করে একটু শুনে নাও। তো মৌসুমী বায়ু দুটো প্রধান ভাগ আছে, একটা আছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর একটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর একটি হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। তো এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসার আগে পর্যন্ত সময়কে বলা হয় কিন্তু গ্রীষ্মকাল, এটা মনে রাখতে ভালো করে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসার আগে পর্যন্ত সময়কে আমরা বলি গ্রীষ্মকাল। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসার আগে পর্যন্ত গ্রীষ্মকাল। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন আসতে শুরু করে তখন হচ্ছে কি বর্ষাকাল। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ফিরতে শুরু করে, পশ্চাৎগমন শুরু করে, তখন তাকে বলা হয় শরৎকাল। আবার যখন উত্তর পূর্ব মৌসুমী বায়ু আসা শুরু করে তখন হয় শীতকাল। তো আমরা দেখছি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসার আগে পর্যন্ত কি ঋতু হলো, ভারতের গ্রীষ্ম ঋতু হলো। তো গ্রীষ্ম ঋতু সৃষ্টির প্রধান কারণ কি বলা হলো, ভারতের এই যে এপ্রিল, মে, জুন মাসের 15 তারিখ পর্যন্ত কি হচ্ছে, দিনের দৈর্ঘ্য ক্রমান্বয়ে বাড়ছে, রাতের দৈর্ঘ্য ছোট হচ্ছে, এবং সূর্য কিভাবে কিরণ দিচ্ছে, লম্বভাবে কিরণ দিচ্ছে, ফলে তাপমাত্রা বেশি হওয়ার কারণে এখন গ্রীষ্ম ঋতু সৃষ্টি হচ্ছে। এবার দেখো সময়কাল সৃষ্টির কারণ মোটামুটি জানা গেল যে গ্রীষ্ম ঋতু কেন হয়। এবার এই গ্রীষ্ম ঋতুতে উষ্ণতা কি পরিমাণ থাকে, স্বাভাবিক বলা যেতে পারে। এই সময় উষ্ণতা প্রায় ভারতের গড় উষ্ণতা 35 ডিগ্রি সেলসিয়াস থাকে। তো রাজস্থানের বিয়াওয়ালে নামক স্থানে, এখানটায়, এটা হচ্ছে ভারতের উষ্ণতম স্থান। এখানে প্রায় 56 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা লক্ষ্য করা গেছে। বিয়াওয়ালে নামক স্থানে, বইতে খুঁজে পেয়ে যাবে। সব থেকে উষ্ণতা বেশি হয়, প্রায় 56 ডিগ্রি সেলসিয়াস। এটি ভারতের উষ্ণতম স্থান। এটি একটু শর্ট কোশ্চেন। তো যদি উষ্ণতার আমাদের, তাহলে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার জন্য উষ্ণতার পরিমাণ কি হচ্ছে, বাড়ছে। যতই উষ্ণতা বাড়বে এখানকার বায়ু উষ্ণ হচ্ছে, হালকা হচ্ছে, ফলে উষ্ণ হালকা বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে। তখন কি হলো,
এখানে বায়ুর পরিমাণ কমে গেল, বায়ুর ঘনত্ব কমে গেল। ঘনত্ব কমে গেল মানে বায়ু পাতলা, অর্থাৎ তার চাপ দেওয়ার ক্ষমতাটাও কমে গেল। অর্থাৎ ভারত যখন সৃষ্টি হচ্ছে একতরফাভাবে লো প্রেশার বা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, এটা মনে রাখতে হবে। তবে এটাও এই সঙ্গে তাহলে ভারতে তখন সম্পূর্ণরূপে নিম্নচাপ অবস্থান করছে সূর্য ভারতের দিকে চলে আসার জন্য, কিন্তু সেই সময় ভারত মহাসাগর কিংবা দক্ষিণ ভারত মহাসাগরের দিকে সূর্যের অনুপস্থিতির কারণের জন্য এদিকে তখন কিন্তু উচ্চচাপ বলয় অবস্থান করবে। এবার চলে আসো তাহলে চাপের অবস্থান প্রেক্ষাপটে এই সময়কালে গ্রীষ্ম ঋতুতে কিছু বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়। এই বায়ু প্রবাহের প্রেক্ষাপটে এখানে কিন্তু খুব বিশেষ বিশেষ ছোট ছোট কোশ্চেন 2 নম্বর থাকে, তাই না? আমরা একটু জেনে নেই লুটা কি। এই গ্রীষ্ম ঋতুর একটি গুরুত্বপূর্ণ জিনিস লু। তো লু সম্পর্কে জানতে গেলে প্রথমত আমরা জানবো লু কি না, এই গ্রীষ্ম ঋতুতে প্রবাহিত একরকম তীব্র উষ্ণ শুষ্ক বায়ু হচ্ছে লু। তাহলে লু কি জানলাম, লুর অবস্থান কোন জায়গায় লুকে দেখা যায়। দেখো রাজস্থান থেকে শুরু করে চলে আসো উত্তর ভারত, যেটা সমুদ্র থেকে দূরে, কঠিন শিলা দ্বারা গঠিত, তাই না? দিনের বেলায় তাপ প্রচুর পরিমাণে গ্রহণ করে, খুব গরম হয়ে যায়। তাই রাজস্থান থেকে চলে আসো এখানে পাঞ্জাব হরিয়ানা হয়ে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হয়ে বিহার, তাই না? এবং পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল পর্যন্ত যদি চিন্তা করা হয়, এরকম পুরো জায়গাতে কি ঘটনাটা ঘটছে না, উষ্ণতার পরিমাণ খুব বেড়ে যায়। 35 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি, প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা দাঁড়িয়ে যায়। তাহলে এইরকম অঞ্চলে লু প্রবাহ লক্ষ্য করা যায়। তো তাহলে লু কি জানলে কোন কোন অঞ্চলে প্রবাহিত হয়, এর প্রভাব শুনে নাও। লু বায়ু যখন এইভাবে প্রবাহিত হয়, তাই না, তীব্র উষ্ণ বায়ু এবং উত্তর ভারতে অবস্থান করেছে, সমুদ্র থেকে দূরে, জলীয় বাষ্প নেই, তার মানে কি হলো, লু হলো উষ্ণ এবং জলীয় বাষ্প না থাকলে তাকে বলা হয় শুষ্ক, উষ্ণ শুষ্ক বায়ু। এই উষ্ণ এবং শুষ্ক হওয়ার কারণে এখানে এই বায়ু প্রবাহের ফলে বহু গাছপালা শুকিয়ে যায়, গবাদি পশু সহ মানুষ অনেকে মারাও যেতে পারে। যাই হোক, আর মানুষের শরীরে উষ্ণতা অনেকটা বেড়ে যায়। মানুষের শরীরে উষ্ণতা অনেকটা বেড়ে যাওয়ার কারণে এই লু বায়ু প্রবাহিত হলে তাকে বলা হয় লু লাগা। এটাও হয়তো তোমাদের বইতে আছে, একটু দেখে নেবে, তাই না? এই লু বায়ু প্রবাহের ফলে মানুষের শরীরে অনেকটা উষ্ণতা বেড়ে যায়, তখন তাকে বলে লু লাগা। এটা গ্রীষ্ম ঋতুর একটা বিশেষ বৈশিষ্ট্য, লু বায়ু প্রবাহ। এটা 2 নম্বর কোশ্চেন প্রায় থাকে। এই ঋতুতে আরেক রকম গল্প আছে, আঁধি ঝড় দেখা যায়। আঁধি, আঁধি কি? আঁধি হচ্ছে একরকম ধূলি ঘূর্ণিঝড়, ধূলি ঝড়, অর্থাৎ তার অবস্থান লুয়ের অবস্থানের একই রকম। সেই রাজস্থান, সেই উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ, তাই না, বিহার, এই জায়গাগুলোতে গ্রীষ্ম ঋতুতে কি হয়, আমাদের এখানে গ্রীষ্ম ঋতুতে যে মাটির রাস্তাগুলো থাকে তখন তাতে কি দেখা যায়, যে ডাস্ট হয়েছে, ধুলো সৃষ্টি হয়ে গেছে অধিক উষ্ণতার কারণে। এখানেও একই রকম, অধিক উষ্ণতার কারণে এইদিকে প্রচুর পরিমাণে ধূলিকণার সৃষ্টি হয় এবং উষ্ণতা এত বেড়ে যায়, ওই ধূলিকণাগুলো সৃষ্টি হওয়ার কারণে যখন অল্প পরিমাণে ঘূর্ণি বায়ু প্রবাহিত হয়, তারই ফলে এই অঞ্চলে ধূলিবালিগুলো বায়ুতে ভাসতে শুরু করে। এতটাই বায়ুতে ধূলিবালি হয়ে যায় যে সূর্যের আলো নিচে যারা থাকে, পৃথিবীতে আমরা যারা থাকি, দেখতে পাই না, পুরো অন্ধকার হয়ে আসে। এই গ্রীষ্ম ঋতুতে উত্তর পশ্চিম ভারতের এই যে ধূলি ঝড়, একেই আঁধি বলা হয়, আধার হয়ে আসে বলে এর নাম আঁধি। তাহলে ধূলি ঝড় হলো আঁধি। কোথায় দেখা যায়, অবস্থানটা জানলে এর প্রভাবে কি হয় দেখো। একে ধূলিবালি পাতার উপর পড়লে শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে, গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত যদি বলা হয় এখানে কি ঘটনা ঘটবে, এই আঁধির প্রভাবে পাতাগুলো, অর্থাৎ উদ্ভিদ মারা যাওয়ার সম্ভাবনা। গবাদি পশু, মানুষজন ঘরের মধ্যে ঢুকে যায়, তাই না, কিন্তু গবাদি পশু যদি বাইরে থাকে তাহলে কি হবে, তারা শ্বাস প্রশ্বাসের তাদের মধ্যে দিয়ে কি হয়, ধূলিবালি প্রবেশ করে। তো ধূলিবালি প্রবেশ করা মানে তাদেরও সেই হাঁচি সর্দি এগুলো হবে এবং অনেক গবাদি পশু আঁধি ঝড়ের ফলেও মারা যায়।
মানুষও নানা রকম এই হাঁচি সর্দি কাশি রোগে আক্রান্ত হয়। তবে এই আঁধি যখন অন্ধকার হয়ে আসে তখন পৃথিবীর তাপমাত্রা কিছুটা কমে যায়। এই গেল উত্তর পশ্চিম ভারতের দুটো গুরুত্বপূর্ণ কথা, লু আঁধি, তাই না? তিনটে পার্টে উত্তর দিলে পুরো নাম্বার পাওয়া যাবে। বলে দিলাম যে এক কথায় বিষয়টি কি, দ্বিতীয়ত অবস্থান, তৃতীয়ত প্রভাব, প্রত্যেকে প্রভাব 1 2 3 আপাতত 3টে করে প্রভাব দেওয়া যাবে বললাম আমি। এবার চলে আসো, তো বায়ু প্রবাহ হিসাবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি কাল বৈশাখী। কাল বৈশাখী, এই কাল বৈশাখীটা কি এটা আমার বিষয় আছে। দেখো এখানে ছোটনাগপুর মালভূমি বা পশ্চিমবঙ্গের এই মালভূমি অঞ্চলের দিকে গ্রীষ্ম ঋতুতে বর্তমান অর্থাৎ এখনকার পরিস্থিতিতে এখনই হচ্ছে, তাই না? কি হয়, একরকম গভীর নিম্নচাপ হয়ে যাচ্ছে স্থলভাগে, তাই না? যদিও সূর্য প্রপারলি এখনো পর্যন্ত কর্কটক্রান্তি রেখায় আসেনি, তো ভারতের দিকে লম্বভাবে কিরণ দেওয়া সবে শুরু করছে, মে মাস শুরু হতে যাচ্ছে যেহেতু, তাই এখানে কি হয়েছে, ক্ষণস্থায়ী নিম্নচাপ সৃষ্টি হলে ওই নিম্নচাপকে কেন্দ্র করে একরকম ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, তাই না? কালবৈশাখী সম্পর্কে যদি জানতে হয় এর একটা অর্থ হবে, দুটো শব্দ দেখো, একটা কাল বৈশাখী। কাল মানে দুর্যোগ বা বিপদ, আর বৈশাখী মানে চৈত্র বৈশাখ মাসে এই ঝড়টা হয়, চৈত্র মাসের শেষে বৈশাখ মাসের শুরুতে বা বৈশাখ মাস ধরে, তাই না? একরকম নিম্নচাপের সৃষ্টি করে প্রবল ঘূর্ণিঝড় হয়ে থাকে, এই কারণে এর নাম কি কালো বৈশাখী। তাহলে দেখো কাল বৈশাখী কোন সময়কালে হয়, বাংলাতে হয় বলে এটা চৈত্র বৈশাখ মাস ধরা হয়, একে কাল বৈশাখীও নাম দেওয়া হয়েছে। এর আরেকটি নাম আছে, এটা কি এই যে ক্ষণস্থায়ী নিম্নচাপ স্থলভাগে, তাকে কেন্দ্র করে উত্তর আর পশ্চিম দিক থেকে একরকম বায়ু এসে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে এই বায়ু প্রবাহিত হয়, তাই না? এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, আর মোটামুটি ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর না হলে মোটামুটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, এই উত্তর পশ্চিম দিক থেকে বায়ু এসে ঘূর্ণির প্রভাবে এই কালবৈশাখী সংঘটিত হয় বলে এর ইংরেজি নাম দেওয়া হয় কালবৈশাখীর নর্থ ওয়েস্টার, অর্থাৎ নর্থ ওয়েস্ট দিক থেকে বায়ু এসে এই ঘূর্ণিঝড় হয় বলে এর নাম নর্থ ওয়েস্টার, নর্থ ওয়েস্টার। তো দেখো এই কালবৈশাখী ঝড়ের কতগুলো প্রভাব আছে, সুফল কুফল আছে। তো প্রথমত কুফলগুলো দেখে নাও। বায়ু গতিবেগ 60 থেকে 80 কিলোমিটার পার ঘন্টা প্রতি ঘন্টায় যদি হয়ে থাকে, তার ফলে অল্প পরিমাণ জলীয় বাষ্প যেটুকু পায় তাকে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকটা উপরে তুলে নিয়ে যায়। যত উপরের দিকে যাওয়া যায় সেখানে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি রয়েছে, তখন কি ঘটনা ঘটবে, ওখানে যে জলীয় বাষ্প উপরে পৌঁছে গেছে সেটা জমাট বেঁধে কি হবে, বরফ হয়ে যাবে, তাই না? তাই বড় বড় বরফ শিলাবৃষ্টি আকারে ঝরে পড়বে। অর্থাৎ কালবৈশাখীর ঝড় মানে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এবং হয়ে থাকে। ওই শিলাবৃষ্টির কারণে কি কি ঘটনা ঘটে দেখে নাও। কোনো কোনো জায়গায় আমাদের এখন মাঠে ঘাটে তরমুজ বা কুমড়ো থাকে, সেই সমস্ত ফসল নষ্ট হয়, পান চাষিদের পান নষ্ট হয়, টালির বাড়ি বা অ্যাজবেস্টার বাড়ি বড় বড় বরফ পড়া মানে কি হবে, ভেঙে যায়। এগুলো কিন্তু কুফল, তাই না? তবে কিছু সুফল আছে, এর ফলে 25 থেকে 30 সেমি পর্যন্ত বৃষ্টিপাত হয়। অতএব গ্রীষ্ম ঋতুর যে প্রবল তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহের হাত থেকে অল্প পরিমাণ যে বৃষ্টিপাত হয় তাতে আপাতত 3-4 দিন একটা স্বস্তির আবহাওয়া আমরা পাই, ঠান্ডা পাই। এই গেল কালবৈশাখী। তবে এই কালবৈশাখী ঝড় এই আসামে বদই ছিলা নামে পরিচিত, বরদই ছিলা, বরদই ছিলা নামে পরিচিত। আবার এখানে কেরালাতে আম্র বৃষ্টি, আর কর্ণাটকে চেরি ব্লসম বা কফি বৃষ্টি। এখানে আম্র বৃষ্টি নামে পরিচিত, আম্র বৃষ্টি, আর এটা চেরি ব্লসম বা কফি বৃষ্টি নামে পরিচিত কর্ণাটক। কেরালাতে আম্র বৃষ্টি আর কর্ণাটকে কফি বৃষ্টি নামে পরিচিত, এবং আসামে বদই ছিলা নামে পরিচিত। এগুলো 3টে শর্ট কোশ্চেন থাকে।
এবার দেখো বৃষ্টিপাত যদি বলা হয়, বৃষ্টিপাত বলতে কি এই কালবৈশাখীর প্রভাবে অল্প পরিমাণ বৃষ্টিপাত হয়, না হলে গ্রীষ্ম ঋতুতে বৃষ্টিপাতের পরিমাণ যদি গড় বৃষ্টিপাত ধরো সেটা ওই 25 থেকে 30 সেমি পর্যন্ত হয়। এছাড়া বৃষ্টিপাত বিশেষ গ্রীষ্মকাল হয় না। তবে গ্রীষ্মকালের মধ্যে তো আমাদের যেটা মাস ধরলাম এপ্রিল, মে, জুন, পুরো মে মাসটা হচ্ছে ভারতের সব থেকে উষ্ণতম মাস। এটা একটু মনে রাখবে, শর্ট কোশ্চেন। গ্রীষ্ম ঋতুর মধ্যে যে মে মাসটি রয়েছে সেটা হচ্ছে ভারতের উষ্ণতম মাস। তবে জুনে তো সূর্য পুরো লম্বভাবে কিরণ দেয়, সেটা উষ্ণতম নয় কেন, সেটা একটু পরে তোমাদের আলোচনা করা হবে। তো আপাতত বিশেষ পরিচিতি হিসেবে এখানে আমরা কি কি মনে রাখবো, লু কি, আঁধি কি, কালবৈশাখী, এই তিনটে কোশ্চেন হয় 2 নম্বর কিংবা 3 নম্বরে থাকে। তাহলে আমরা মৌসুমী বায়ু অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আসার আগে পর্যন্ত সময় যাকে বলে কি গ্রীষ্মকাল, এই সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো বর্ষাকাল সম্পর্কে জানবো। অর্থাৎ এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন কালকেই বলা হয় বর্ষাকাল। অর্থাৎ আমরা গ্রীষ্মকাল সম্পর্কে জেনে নিলাম, এখানে লু কি, আঁধি কি, কালবৈশাখী কি তাও জানলাম। এবার এই কালবৈশাখী আসামে কি নামে পরিচিত জানা হয়েছে, হ্যাঁ, কেরালাতে আম্রবৃষ্টি, কর্ণাটকে কফি বৃষ্টি বা চেরি ব্লসম তাও জানলাম। এবার বর্ষা ঋতু সম্পর্কে জানব। তাহলে দেখো জুনের 15 তারিখ থেকে শুরু করে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ দেখো জুন, তারপর সূর্য আবার ধীরে ধীরে নিরক্ষরেখার দিকে আসছে, তাই না, জুলাই, আগস্ট, হ্যাঁ, সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত থাকে কি কাল, বর্ষাকাল। ভারতের মৌসুমী জলবায়ুর দেশ, আর ভারত বৃষ্টিপাতের প্রধান উৎস এই মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল, তাই না। এখানে আমরা এই বর্ষাকালের সময়কালটা জানলাম, সৃষ্টির কারণ জানবো। মন দিয়ে একটু শুনলে দেখো এটা মনে থাকবে। তোমরাই চিন্তা করো, ভাবো যে কেন আমরা বর্ষাকাল বলবো এই মাসকে। তো দেখো প্রথমত বলছে 21শে জুন সূর্য পুরোপুরি ভারতের উপর লম্বভাবে থাকছে, জুলাই মাসও প্রায় লম্বভাবে থাকছে, আগস্টের দিক দক্ষিণ ভারতের দিকে লম্বভাবে থাকছে, সেপ্টেম্বর 15 তারিখ হয়ে যাওয়া মানে প্রায় ভারত থেকে সরে আসছে। এমতো অবস্থায় কিন্তু জুনের আমাদের দিনের দৈর্ঘ্য কিন্তু একই থাকছে, অর্থাৎ 13 ঘন্টা থেকে 14 ঘন্টা, রাত কিন্তু 10 থেকে 11 ঘন্টা, তাই না। বা আবার 14 থেকে ধীরে ধীরে 13 থেকে 12 হয়ে এখানে 12 ঘন্টা পর্যন্ত আসবে, অর্থাৎ ছোট হবে দিনের দৈর্ঘ্য। তো মোটামুটি ভাবে এই দিনের দৈর্ঘ্য বেশি থাকার জন্য গ্রীষ্ম ঋতুতে যে ক্রমান্বয়ে তাপ বৃদ্ধি বাড়তে বাড়তে পুরো ভারতের উপর একরকম গভীর নিম্নচাপ সৃষ্টি করে, এটা মূল কথা। আর সূর্য ভারতের দিকে থাকার জন্য দক্ষিণে ভারতের যে ভারত মহাসাগর কিংবা দক্ষিণ ভারত মহাসাগর যদি ধরা হয় ভারত মহাসাগরে, তখন কিন্তু সূর্য তীর্যকভাবে দিচ্ছে একটা সূর্য, এখানে লম্বভাবে যদি পড়ে তাহলে এদিকে কিভাবে পড়বে, তীর্যকভাবে। অর্থাৎ এখানে তখন ভারত মহাসাগরের উপর সৃষ্টি হচ্ছে কি উচ্চচাপ। আর তোমরা এটা নিশ্চিত জানো বায়ু সর্বদা কোন চাপ থেকে কোন চাপের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু সর্বদা প্রবাহিত হয়। বায়ু প্রবাহ হয় কোন চাপ থেকে কোন চাপের দিকে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। সেই কারণে ভারতের অবস্থান করেছে গভীর নিম্নচাপ। মূল কারণ কি বললাম, দিনের দৈর্ঘ্য বেশি, একে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, দিনের দৈর্ঘ্য বেশি, রাতের দৈর্ঘ্য কম, সার্বিক উষ্ণতা বেশি, এই কারণে ভারতের সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। আর সূর্য ভারতের দিকে থাকার জন্য, ভারত মহাসাগরের দিকে তীর্য হয়ে কিরণ দেওয়ার জন্য ভারত মহাসাগরে তখন হয়েছে উচ্চচাপ। তাহলে দেখো এখানে বায়ু প্রবাহ একটু শুনে নাও, চাপ বলে তো বুঝে নিলে। এবার বায়ু প্রবাহটা দেখে নাও, বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাচ্ছে। এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাওয়ার কারণে অর্থাৎ ভারতের এদিকটা দক্ষিণ, এদিকটা পশ্চিম, অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক থেকে একরকম বায়ু ছুটবে নিম্নচাপের দিকে। অর্থাৎ ভারত মহাসাগর থেকে যদি ভারতের দিকে ধরি তাহলে এই দক্ষিণ পশ্চিম দিক থেকে একরকমের বায়ু ছুটছে ভারতের দিকে। এই দক্ষিণ পশ্চিম দিক থেকে যাওয়ার কারণে এর নামই হয়ে যাচ্ছে দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী
বায়ু। আচ্ছা, স্টার্ট করো। তাহলে কি দেখা যাচ্ছে, এই গভীর নিম্নচাপকে কেন্দ্র করে ভারত মহাসাগর থেকে বায়ু ছোটা শুরু করছে। দক্ষিণ পশ্চিম দিক থেকে এই বায়ু ঢোকার জন্য এর নাম হয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুটো শাখা হয়ে যাচ্ছে। একটা কি আরব সাগর উপর দিয়ে যাওয়ার জন্য এর নাম হয়ে যাচ্ছে আরব সাগরীয় শাখা, আর বঙ্গোপসাগর উপর দিয়ে যখন যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে কিনা বঙ্গোপসাগরীয় শাখা। দুটো শাখা মহাসাগর থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হচ্ছে। দেখো, যেহেতু সাগর মহাসাগর থেকে স্থলভাগের দিকে যাচ্ছে, তাই বায়ুতে ভালো মন্দ হিসেবে জলীয় বাষ্প থাকবে। আর ওই জলীয় বাষ্পগুলো ভারতে প্রবেশ করা মানে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরের শাখা প্রথমত এই পশ্চিম দিক বরাবর যে পশ্চিম ঘাট পাহাড় আছে, সেই পশ্চিম ঘাট পাহাড়ের পশ্চিম ঢালে বাধা পায়, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, প্রায় 300 থেকে 350 সেন্টিমিটার। আবার যেটা আরো পৌঁছে যায় উত্তর ভারতের দিকে, বা এই বঙ্গোপসাগর শাখা যেটা যায়, সেটা দেখো এই মেঘালয়ে রয়েছে গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়। এই জয়ন্তিয়া পাহাড়ের দক্ষিণ ঢালে রয়েছে মৌসুন রান। এটি পৃথিবীর সর্বাধিক বর্ষণসিক্ত স্থান, সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, প্রায় 1300 সেমি। সেটা কি হয়েছে, এই বঙ্গোপসাগরের শাখায় গিয়ে গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়ের দক্ষিণ ঢালে বাধা পেয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। পৃথিবীর সর্বাধিক বর্ষণসিক্ত স্থান, ভারতেরও সর্বাধিক বর্ষণসিক্ত স্থান এই মৌসুম রান। তো এখানে কি ঘটনা ঘটছে, তাহলে দুটো শাখা যাচ্ছে, পাহাড় পর্বতে বাধা পাচ্ছে, অর্থাৎ আরব সাগরের শাখা, বঙ্গোপসাগর শাখা ভারতে জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করে পাহাড় পর্বতে বাধা পেয়ে বজ্র বিদ্যুৎ সহ, তাই না, প্রবল আকারে বৃষ্টিপাত ঘটায়। অর্থাৎ যেখানে বেশি বাধা প্রাপ্ত হয় সেখানে 300 থেকে 350 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, মধ্য ভারতের দিকে 150 সেমি পর্যন্ত বৃষ্টিপাত হয়, আর থর মরুভূমির দিকটা 50 সেমির মতো বৃষ্টিপাত হয়। থর মরুভূমির দিকটা যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমী আরাবল্লী পর্বত এই দিকে থাকার কারণে বেশি করে প্রবেশ করতে পারে না। এই কারণে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমীর দুটো শাখা, আরব সাগরের বঙ্গোপসাগরের শাখা, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে সাগর মহাসাগর উপর দিয়ে যাওয়ার জন্য জলীয় বাষ্প নিয়ে পাহাড় পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায় বলে বর্ষা ঋতুর একটা বিশেষ পরিচিতি দেখো, এই বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টিপাত হয় বলে একে বলা হয় মৌসুম ব্লাস্ট বা মৌসুমী বিস্ফোরণ। আবারও বলি, স্থলভাগে গভীর নিম্নচাপ, ওই নিম্নচাপকে কেন্দ্র করে ভারত মহাসাগরের উচ্চচাপ থেকে এরকম বায়ু ছুটবে। একটু আগে বলে দিয়েছি, বায়ু সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। কেন নিম্নচাপ হয়েছে, কেন উচ্চচাপ হয়েছে বলে দিয়েছি। সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে ভারতের দিকে, দিনের দৈর্ঘ্য বড়, রাতের দৈর্ঘ্য ছোট, অর্থাৎ উষ্ণতার পরিমাণ বাড়ছে বলে নিম্নচাপ। আর ভারত মহাসাগরের দিকে সূর্য তখন তীর্যভাবে কিরণ দেওয়ার জন্য কি হয়েছে, উষ্ণতার পরিমাণ কম, অর্থাৎ উচ্চচাপ। অর্থাৎ এই উচ্চচাপ থেকে বায়ু ছুটছে জলভাগ থেকে স্থলভাগের দিকে, আর দক্ষিণ পশ্চিম দিক দিয়ে বায়ু ঢোকার কারণে এর নাম হয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর এটার কটা শাখা হয়েছে, দুটি শাখা, একটা আরব সাগরের শাখা আর একটা বঙ্গোপসাগরের শাখা। সাগর মহাসাগর উপর দিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে পাহাড় পর্বতে বাধা পেয়ে প্রবল আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় বলে এর নাম মৌসুম ব্লাস্ট বা মৌসুমী বিস্ফোরণ। আর দেখো, এই বৃষ্টিপাত হওয়ার জন্য এর নাম বর্ষাকাল বা বর্ষা ঋতু। তো বৃষ্টিপাতের পরিমাণ বুঝলে বিশেষ পরিচিতি হিসেবে এটা মৌসুম ব্লাস্ট, এটা একটা কোশ্চেন পড়ে, বা মৌসুমী বিস্ফোরণ 2 নম্বর কিংবা 3 নম্বর কোশ্চেন থাকতে পারে। মৌসুমী বিস্ফোরণকে ব্যাখ্যা করতে গেলে তোমাদের অবশ্যই এটা বলতে হবে যে সময়কাল বলে দাও। অর্থাৎ এই জুন মাসের মাঝখান থেকে জুলাই আগস্ট মাস পর্যন্ত এই সময়কালে মৌসুমী বিস্ফোরণ দেখা যায়। কারণ বলে দাও, ভারতে রয়েছে নিম্নচাপ, ভারত মহাসাগরের উচ্চচাপ, তাই না, এরই ফলে কি হয় না দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হতে শুরু করে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কটা শাখা বললাম, দুটো, একটা কি আরব সাগরের শাখা, আরেকটা বঙ্গোপসাগরের শাখা। এরা কি নিয়ে প্রবেশ করছে, জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করছে, তাই না। প্রবেশ করার ফলে পাহাড় পর্বতে বাধা পেয়ে বজ্র বিদ্যুৎ সহকারে উপরের দিকে উঠবে, ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হয়ে পাহাড়ে ঢাল বরাবর, তাই না, শৈলক্ষে বৃষ্টিপাত হয়, কিন্তু ভারতের বেশিটাই কিন্তু শৈলক্ষে বৃষ্টিপাত। এরই ফলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। এই জন্য একে কি বলা হয়,
হ্যাঁ, মৌসুমী বিস্ফোরণ বা ব্লাস্ট অফ মৌসুম। এটা মনে রাখতে হবে, এটা 2 নম্বর অথবা 3 নম্বর কোশ্চেন থাকতে পারে। এই গেল আমাদের কি কাল? বর্ষাকাল। তাহলে আমরা বর্ষাকাল সম্পর্কেও জানলাম। তাহলে বর্ষাকালের একটা বিশেষ পরিচিতি হিসেবে কি জানলাম? মৌসুমী বিস্ফোরণ সম্পর্কে জানলাম। আর পৃথিবীর সর্বাধিক বর্ষণসিক্ত স্থান সম্পর্কে জানলাম, মৌসুম রান। এবার চলে আসো, আমরা একটা বিপরীত জিনিস জানবো। সেটা হচ্ছে কি না, শরৎকাল ও শীতকাল, আরো দুটো ঋতু সম্পর্কে জানবো। শরৎকাল সম্পর্কে একটু ধারণা নিয়ে নাও। অর্থাৎ অক্টোবর নভেম্বর এই 2 মাসকে ধরা হবে কি? সেপ্টেম্বর মাস গেল, সেপ্টেম্বর মাস পর্যন্ত, হ্যাঁ, অর্থাৎ জুনের 15 থেকে সেপ্টেম্বর পর্যন্ত ধরে নেওয়া হলো বর্ষাকাল। এরপর হচ্ছে অক্টোবর নভেম্বর, অর্থাৎ সূর্য কোন দিকে চলে আসছে দেখে নাও। 23 সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেওয়ার পর শীত চলে গেল কোন দিকটা? দক্ষিণ দিকে। অর্থাৎ সূর্য তখন দক্ষিণ দিকে লম্বভাবে কিরণ দেওয়া শুরু করেছে, ভারত দিকে ধীরে ধীরে তীর্যভাবে কিরণ দিচ্ছে। কিন্তু যখনই এই 2 মাসে সূর্য ভারত মহাসাগরে থাকছে, তখনই কিন্তু দক্ষিণ ভারতের দিকে অনেকটা লম্বভাবে কিরণ দিচ্ছে। তাহলে শরৎকালের সময়কাল আমরা জানলাম কি? অক্টোবর নভেম্বর 2 মাসে শরৎকাল লক্ষ্য করা যায়। এর সৃষ্টির কারণে তোমরা কি দেখছো? সূর্য চলে আসছে এদিকে ভারত মহাসাগরের মাঝখান বরাবর, নিরক্ষরেখা বরাবর। অতএব ভারত দক্ষিণ ভারতের দিকে প্রায় অল্প পরিমাণে হলেও লম্বভাবে দিচ্ছে, উত্তর ভারতের দিকে তখন কি দিচ্ছে? তীর্যকভাবে দিচ্ছে। আর তখন এই ভারত মহাসাগরে কি ঘটনা ঘটবে লম্বভাবে কিরণ দেওয়ার জন্য? তাই না? ভারত মহাসাগরে তখন তোমার চাপ সৃষ্টি হয়ে যাবে কি? উষ্ণতা বেশি হওয়ার জন্য নিম্নচাপ সৃষ্টি করতে শুরু করবে। আর ভারতে তখন কি হয়ে যাবে? তাই না? ধীরে ধীরে উত্তর ভারতের দিকে তখন হয়ে যাবে কি? উচ্চচাপ। আর দক্ষিণ ভারতের এই উপকূলবর্তী অঞ্চলে তখনও থাকবে নিম্নচাপ। এই কারণে কি ঘটনা ঘটবে? এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী যাচ্ছিল যেটা উত্তর দিকে, সে উত্তর দিকে না গিয়ে সে তখন কি করবে না, এই দক্ষিণ দিকে ফিরতে শুরু করবে। এই জন্য একে কি বলা হয়? প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। অর্থাৎ এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর দিকে আর যেতে না পেরে সে ধীরে ধীরে ঘুরবে দক্ষিণ দিকে। অর্থাৎ আর তার পূর্বের দিকে ফিরে আসার জন্য একে বলা হবে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। কেন? সূর্য যেদিকে বায়ু প্রবাহ সেদিকে। কারণ কি না, সূর্য যেদিকে নিম্নচাপ সেদিকে, আর সূর্য যেদিকে নেই সেদিকে সৃষ্টি হবে উচ্চচাপ। অতএব বায়ু সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসছে। সেই কারণে অর্থাৎ যে বায়ু উত্তর দিকে যাচ্ছিল সে উত্তর দিকে আর যেতে না পেরে সে কি করছে? দক্ষিণ দিকে ফিরছে। এই জন্য একে বলা হয় প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। এরই ফলে কি ঘটনা ঘটবে? দেখো, এখানে একটা ভাবার বিষয় আছে এবং মনে রাখার বিষয় আছে। দেখো, এই দক্ষিণ ভারতের দিকে দিনের বেলায় সূর্য মোটামুটি লম্বভাবে থাকার জন্য নিম্নচাপ হচ্ছে উপকূলবর্তী অঞ্চলে। যখনই আর এই দিনের বেলায় একটা ঘটনা ঘটে, স্থলভাগের নিম্নচাপকে কেন্দ্র করে সমুদ্র থেকে একরকম বায়ু প্রবাহিত হতে শুরু করে। এই সমুদ্র থেকে একরকম বায়ু প্রবাহিত হয় যাকে বলা হয় সমুদ্র বায়ু। আর স্থলভাগ থেকে যে বায়ুটা আসে তাকে স্থলবায়ু। এই স্থলবায়ু অর্থাৎ প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু আর সমুদ্র বায়ু, এই 2 বায়ুর সংঘাতের ফলে শরৎকালে এই পূর্ব উপকূল বরাবর একরকম ঝড় বৃষ্টি হয়। আমাদের পশ্চিমবঙ্গে তখন থাকে শরৎকাল, অর্থাৎ আশ্বিন মাস, দুর্গাপুজোর সময়কাল। এই সময়কালে এই ভারতের প্রধানত পূর্ব উপকূল বরাবর এই নিম্নচাপের সৃষ্টি করে, এই যে দক্ষিণ ভারতের নিম্নচাপকে সৃষ্টি করে বা উপকূলবর্তী নিম্নচাপকে সৃষ্টি করে এই প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু ও সমুদ্র বায়ু, 2 বায়ুর সংঘাতের ফলে উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় হয়। আমাদের পশ্চিমবঙ্গে আশ্বিন মাস থাকার কারণে ওই ঝড়ের নাম কিন্তু আশ্বিনের ঝড় নামে পরিচিত। এটা মনে রাখতে হবে। তাহলে আশ্বিনের ঝড় সৃষ্টির জন্য মূলত এখানে কি ঘটনাটা দেখলাম আমরা, যে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী উত্তর দিকে যাচ্ছিল সে আর যেতে পারছে না। কেন? সূর্য চলে এসছে ভারত মহাসাগরে। এই জন্য দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ফিরতে শুরু করছে। আর দিনের বেলার ক্ষেত্রে সমুদ্র থেকে একরকম বায়ু আসে বলে তাকে সমুদ্র বায়ু বলে। এই 2 বায়ুর সংঘাতের ফলে উপকূলবর্তী অঞ্চলে প্রায় ঘূর্ণিঝড় হয়ে থাকে বলে
আশ্বিন মাসের ক্ষেত্রে এই জন্যকে আশ্বিনী ঝড় নামে পরিচিত। এই উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় হয়। এখানে একটা বিষয় মনে রাখার প্রয়োজন আছে, এই সময়কালে এই যে ধরো তামিলনাড়ুর উপকূল বরাবর, যাকে আমরা বলি করমণ্ডল উপকূল বরাবর, তাই না, যেটা একবার দক্ষিণ পশ্চিম মৌসুমের আগমনের কালে বঙ্গোপসাগরের শাখার প্রভাবে বৃষ্টিপাত হয়েছিল। আবার একবার দেখো এই প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু ও সমুদ্র বায়ুর সংঘাতের ফলেও করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হচ্ছে, তাই না। এই করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হচ্ছে, একবার কি না বর্ষা ঋতুতে হলো, আরেকবার কি না শরৎ ঋতুতেও হচ্ছে, তাই না। অর্থাৎ এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়। এবার শোনো, তাহলে আশ্বিন ঝড় শুনে নিলে শরৎকালে বৃষ্টিপাত উত্তর ভারতের দিকে হয় না, দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাত হয়ে থাকে, সেটাও 50 থেকে 100 সেমির মতো হয়। আর উষ্ণতার পরিমাণ অনেকটা কমে আসে, দক্ষিণ ভারতের দিকে উষ্ণতা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, উত্তর ভারতের দিকে তখন 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস দাঁড়িয়ে যায়, তাই না। অতএব এই 20-22 ডিগ্রি সেলসিয়াস মানে শরতের আবহাওয়া, ওরা শরৎকালের মতো মনে হয়। লাস্ট যেটা আছে শীতকাল, আমরা শীতকাল সম্পর্কে একটু জেনে নিই। শীতকালের সম্পর্কে কি জানবো আমরা, এখানেও তার সময়কাল জানবো। অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত থাকে কি কাল, শীতকাল। অর্থাৎ ডিসেম্বর থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত শীতকাল থাকে। তো দেখো শীতকাল কেন, এই সময়কালটাকে আমরা শীতকাল কেন বলবো, সৃষ্টির কারণ এখানে দেখো। তো ডিসেম্বরের 22 তারিখ তোমরা জানো সূর্য কোথায় চলে গেছে, মকরক্রান্তি রেখার উপর চলে গেছে, অর্থাৎ কর্কটক্রান্তি রেখার ঠিক বিপরীতে আছে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এর উপর সূর্য 22 ডিসেম্বর লম্বভাবে কিরণ দিচ্ছে। ফলে এখানে দক্ষিণ গোলার্ধে তখন দিনের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, চিন্তা করো, 14 ঘন্টা, এবং রাতের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 10 ঘন্টা। ফলে কি হবে না, দক্ষিণ গোলার্ধের দিকে তখন উষ্ণতার পরিমাণ খুব বেশি, তাই না। সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে লম্বভাবে কিরণ দিচ্ছে, আর তখন ভারতের দিকে, তাই না, অনেকটা তীর্যকভাবে কিরণ দিচ্ছে। এই জন্য দক্ষিণ গোলার্ধে উষ্ণতা খুব বেশি হওয়ার জন্য তখন দক্ষিণ গোলার্ধে অবস্থান করেছে নিম্নচাপ বলে, আর ভারতের দিকে তীর্যকভাবে কিরণ দেওয়ার জন্য ভারত তখন অবস্থান করছে কি, উচ্চচাপ বলে অবস্থান করছে। এটা মূল বিষয়, চাপের অবস্থান এটাই। হ্যাঁ, ভালো করে মনে রাখতে হবে। আবার একটু ভালো করে শুনে নাও যে 22 ডিসেম্বর সূর্য, অর্থাৎ ডিসেম্বর মাস মানে ডিসেম্বর জানুয়ারি মাস যদি ধরা হয়, এই 2 মাস সূর্য পুরোপুরি দক্ষিণ গোলার্ধের উপর লম্বভাবে, অর্থাৎ মকরক্রান্তি রেখার দিকে লম্বভাবে কিরণ দিচ্ছে, এবং উত্তর গোলার্ধের দিকে, তাই না, অনেকটা তীর্যকভাবে, ভারতের দিকে অনেকটা তীর্যকভাবে কিরণ দিচ্ছে। একে তীর্যকভাবে কিরণ দিচ্ছে ভারতের দিকে, তাছাড়া তখন আমাদের ভারতের দিকে দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্য দেখে নাও, দিনের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে তখন 10 ঘন্টা, আর আমাদের তখন রাতের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে প্রায় 14 ঘন্টা। অর্থাৎ উষ্ণ, একে দিনের দৈর্ঘ্য ছোট, রাতের দৈর্ঘ্য বড়, দিনে আবার সূর্য অতি তীর্যকভাবে কিরণ দেয়, তাই তাপমাত্রা কম হওয়ার জন্য বায়ু ঠান্ডা এবং ঘনত্ব বেশি, তাই ভারী বায়ু, অতএব চাপ বেশি, উচ্চচাপ সৃষ্টি করছে। আর দক্ষিণ ভারতে উষ্ণতা বেশি হওয়ার জন্য নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। তাহলে দেখো, দক্ষিণ ভারত মহাসাগরে নিম্নচাপ, ভারতে উচ্চচাপ, বায়ু কোন দিক থেকে কোন দিকে আসবে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হবে। অর্থাৎ এখানে একটা বিষয় রয়েছে, বিষয়টা কি না, ভারতের উত্তর পশ্চিম দিক থেকে, অর্থাৎ ভারত মহাসাগরের নিম্নচাপকে কেন্দ্র করে এই উত্তর দিক থেকে একরকম বায়ু প্রবাহ শুরু হবে, উত্তর পূর্ব দিক থেকে একরকম বায়ু প্রবাহ শুরু হবে। এই উত্তর পূর্ব দিক থেকে একরকম বায়ু প্রবাহ শুরু হবে। উত্তর পূর্ব দিক থেকে আসে বলে এর নাম উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু উত্তর পূর্ব দিক থেকে আসার জন্য এর নাম হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু।
আর এই বায়ুটা সম্পূর্ণ কার উপর দিয়ে আসছে? স্থলভাগের উপর দিয়ে আসছে। স্থলভাগের উপর দিয়ে আসা মানে এতে জলীয় বাষ্প থাকবে না? থাকবে না। জলীয় বাষ্প থাকছে না। জলীয় বাষ্প যদি না থাকে তাহলে বায়ু শুষ্ক না আর্দ্র? শুষ্ক প্রকৃতি দাঁড়াচ্ছে। আর জলীয় বাষ্প না থাকলে বৃষ্টিপাত হওয়ার কোনো প্রশ্ন নেই। তাহলে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রকৃতি কি হলো? অর্থাৎ শীতল ও শুষ্ক। শুষ্ক কেন জানা গেল? যে স্থলভাগের উপর দিয়ে এলো বলে। কেন আসছে তা জানা গেছে, যে ভারত মহাসাগরে রয়েছে নিম্নচাপ, ভারতে রয়েছে উচ্চচাপ, অর্থাৎ উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু আসছে। হলো। এবার দেখো স্থলভাগ দিকে দিয়ে উপর দিয়ে আসার জন্য এর নাম হলো উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এবার শোনো, ভারতের উত্তরে রয়েছে এখানে তিব্বত মালভূমি, আর আরো উত্তরে রয়েছে রাশিয়া, সাইবেরিয়া সমভূমি। এরই ফলে কি ঘটনা ঘটছে? পুরো সাইবেরিয়ার উপর দিয়ে আসা মানে, বা চীন দেশের উপর দিয়ে আসা মানে পুরো বরফে ঢাকা রয়েছে, তাদের উপর দিয়ে আসছে বলে, অর্থাৎ বরফের উপর দিয়ে আসার জন্য উত্তর পূর্ব মৌসুমী বায়ু হয় শীতল, আর স্থলভাগের উপর দিয়ে আসার জন্য সেটা হয় কি? শুষ্ক। অর্থাৎ এই কারণে উত্তর পূর্ব মৌসুমী বায়ুকে কি বলা হবে? শীতল ও শুষ্ক। তাহলে দেখো এখানে দুটো একটা, তাহলে আমরা শীত ঋতুর এই পরিচয়টা জেনে নিলাম। বিশেষ পরিচিতি হিসেবে একটু জানার প্রয়োজন আছে, সেটা জানবো একটু। তো ছোট্ট করে একটা কোশ্চেন শুনে নাও, এটা 3 নম্বরেও থাকে। ভারতের গ্রীষ্মকাল আর্দ্র, শীতকাল শুষ্ক হয় কেন? তাহলে গ্রীষ্মকালে আমাদের স্থলভাগে কি চাপ থাকে? তখন নিম্নচাপ থাকে, এবং জলভাগে উচ্চচাপ। বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপ, অর্থাৎ সমুদ্র থেকে স্থলভাগের দিকে যায়। সমুদ্র থেকে যাওয়ার জন্য বায়ুতে কি নিয়ে যাচ্ছে? জলীয় বাষ্প নিয়ে যাচ্ছে। আগে সমুদ্র থেকে যে বায়ু যায় তার নাম সমুদ্র বায়ু, যেটা বায়ুমণ্ডল চাপে তোমরা পড়বে, তাই না? অর্থাৎ সমুদ্র বায়ু উদাহরণ কি? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর এর প্রকৃতি কি হলো? আর্দ্র। কেন আর্দ্র? জলভাগ থেকে স্থলভাগের দিকে যায় বলে আর্দ্র। এবার দেখো, তাহলে গ্রীষ্মকাল আর্দ্র, শীতকাল শুষ্ক কেন? শীতকালে ভারতে কোন বায়ু প্রবাহিত হয়? উত্তর পূর্ব মৌসুমী বায়ু। কেন প্রবাহিত হয়? আর শীতকালের সময় ভারত মহাসাগরে কি চাপ থাকে? নিম্নচাপ। ভারতের উপর কি চাপ থাকে? তখন উচ্চচাপ থাকে। ভারতের উপর থাকে উচ্চচাপ। তাহলে ভাই কোন চাপ থেকে কোন চাপের দিকে আসে? উচ্চচাপ থেকে নিম্নচাপ দিকে, অর্থাৎ স্থলভাগ থেকে সমুদ্রের দিকে, স্থলভাগ থেকে সমুদ্রের দিকে আসার জন্য বায়ুতে জলীয় বাষ্প থাকে না, তাই শুষ্ক। আর সাইবেরিয়ার উপর দিয়ে আসার জন্য শীতল, অর্থাৎ শুষ্ক শীত। বিষয়টা বোঝা গেল আশা করি। তাহলে এই গেল তোমার কি না শীত ঋতুর পরিচয়। এখানে একটা ছোট্ট পরিচয় মনে রাখো। দেখো এখানে চাপ বলয়গুলি স্থান পরিবর্তন করে। কিরকম না, নিরক্ষীয় অঞ্চলে একটা চাপ বলয় রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় অঞ্চলে একটা চাপ বলয় রয়েছে কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় অঞ্চলে মকরী উচ্চচাপ বলয়। ঠিক একই রকম 6.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর রয়েছে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, সুমেরু উচ্চচাপ বলয়। একই রকম কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় কুমেরু উচ্চচাপ বলয়। তো এই চাপ বলয়গুলো প্রায় 5 থেকে 7 ডিগ্রি স্থান পরিবর্তন করে। দেখো নিরক্ষীয় নিম্নচাপ, সূর্য যখন মকরকান্তি রেখা চলে গেছে, তাহলে মকরকান্তি রেখায় তখন নিরক্ষীয় নিম্নচাপ চলে গেছে। তার মানে কি, নিরক্ষীয় নিম্নচাপ যদি দক্ষিণ দিকে সরে আসে, কর্কটীয় উচ্চচাপটাও কি করবে? সেও প্রায় 5 ডিগ্রি, তাই না? 5 ডিগ্রি দক্ষিণ দিকে সরে আসবে, 5 ডিগ্রি দক্ষিণ দিকে সরে আসবে। অর্থাৎ 23.5 থেকে প্রায় এখানে তুমি যদি ধরো 18 ডিগ্রি পর্যন্ত, 18-19 ডিগ্রি পর্যন্ত কর্কটীয় উচ্চচাপ বলয় নেমে আসে। এটা নর্থ। ঠিক একই রকম এখানে যেমন 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা ছিল, অর্থাৎ কুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়, সে তখন উত্তর ভারতের কাছাকাছি চলে আসে। এর অল্প দূরে রয়েছে এখানে একটি বিষয়, ভূমধ্য সাগর রয়েছে। এই ভূমধ্য সাগর, তাই না, বরাবর কি নেমে আসে? তোমার এখানে যে কুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয় নেমে আসছে, তখন ভারতে, উত্তর ভারতে ওই নিম্নচাপ বলয় একরকম অবস্থান করে। এই সময়কালে ওই ভূমধ্য সাগর থেকে এই যে সুমেরু প্রদেশীয় মানে নিম্নচাপ বলয়ের দিকে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে একরকম বায়ু প্রবাহিত হয়, তাকে বলে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। আর যেটা
এদিকে আসবে, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। এই উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুর এই যে ভূমধ্য সাগরীয়, এটা ভূমধ্য সাগরীয় শাখা জলীয় বাষ্প নিয়ে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করে এবং বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টিপাত হয়। তবে বজ্র বিদ্যুতের থেকে, তাই না, এখানে তাপমাত্রা কম থাকার কারণে বেশি পরিমাণে কি হয়, তুষারপাত হয়ে থাকে। বেশি পরিমাণে কি হয়ে থাকে, তুষারপাত হয়ে থাকে। এই পশ্চিম থেকে, এই পশ্চিমা বায়ুর প্রভাবে ভূমধ্যসাগর থেকে পশ্চিম দিক বরাবর জলীয় বাষ্প নিয়ে এসে উত্তর পশ্চিম ভারতে, তাই না, বৃষ্টিপাত হয় বলে, মানে মূলত কি তুষারপাতের পরিমাণটা বেশি হয় বলে, তাই না, একে কি বলা হয়, পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার ডিস্টারবেন্স। পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার ডিস্টারবেন্স বলে। তাহলে মূল বিষয়টা কি বলা হলো, পশ্চিমী ঝঞ্ঝার মূল গল্পটা কি দাঁড়ালো, তাহলে দেখো মনে রাখবে ওয়েস্টার ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝাটা কি, তাই না, সেটা হচ্ছে কি, দেখো তাই না। তাহলে পশ্চিমী ঝঞ্ঝার লাস্ট বিষয়বস্তুটা একটু শুনে নাও, যে চাপ বলয়গুলো দক্ষিণ দিকে স্থান পরিবর্তনের কারণে উত্তর ভারত বরাবর সুমেরু প্রদেশে নিম্নচাপ বলয় প্রায় নেমে আসছে। তখনই ভূমধ্যসাগর থেকে পশ্চিমা বায়ু কিছুটা বাষ্প নিয়ে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে একরকম তুষারপাত ঘটায় বা বৃষ্টিপাত হয়। এই পশ্চিম দিক থেকে বায়ু ঢুকিয়ে উত্তর পশ্চিম ভারতে যে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে তাকে কি বলা হয়, পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার ডিস্টারবেন্স। এটা মোটামুটি আপাতত। আর এরই ফলে কি ঘটনা হয়, তো সারা ভারতের তাপমাত্রা আরো অনেকটা নেমে যায় এবং শীতের তীব্রতা আরো বাড়ে। এইগুলো আমাদের শীত ঋতুর পরিচয়। ভারতের ঋতু বৈচিত্র্যের চারটি প্রধান ঋতু, তাই না, এই 4 ঋতু চক্রাকারে আবর্তিত হয় এবং প্রতিটি ঋতুর যে বৈশিষ্ট্যগুলো জানা গেল, ঋতুচক্র কোশ্চেন হিসেবে বিশেষ থাকে না। তবে এই পশ্চিমী ঝঞ্ঝা, আশ্বিনী ঝড়, করমণ্ডল উপকূলে দুবার বৃষ্টিপাত হওয়ার মূল কারণ, তাই না, তাছাড়া মৌসুমী বিস্ফোরণ, গ্রীষ্মকাল আর্দ্র, শীতকাল শুষ্ক কেন, তাছাড়া তোমার লু কি, আঁধি কি, কালবৈশাখী ঘূর্ণিঝড়টা কি, এগুলো মোটামুটি কোশ্চেন হিসাবে থাকে। তো জলবায়ু নিয়ন্ত্রক, ভারতের জলবায়ু নিয়ন্ত্রক সমূহ আলোচনা করে, এটা এই বছর পড়ে গেছে, তাই না, 2020 সালে পড়ে গেছে। 21-এর জন্য এটা ইম্পর্টেন্ট নয়, তবে এর থেকে এই যে 2 নম্বর অথবা 3 নম্বর কোশ্চেনগুলো আজকে আলোচনা করা হলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো বোধমূলক। নিজেরা যদি ভালো করে ভেবে চিন্তা করে রেখে দাও, এগুলো অবশ্য প্রত্যেকের মাথায় থাকবে। আপাতত এই পর্যন্ত ভারতের জলবায়ু আলোচনা করা হলো।